হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে চ্যানেলে স্বাগত। তো আমরা এই চ্যানেলে যে সিরিজটা শুরু করেছি WBSSC পরীক্ষাকে কেন্দ্র করে, তো সেই কেন্দ্রভিত্তিক পরীক্ষাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি সম্পর্কে আলোচনা করব। এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যে 25টা প্রশ্ন MCQ প্রশ্ন, সেই 25টা প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করে নিয়েছি। তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে যদি যাও, তাহলে প্লে লিস্টে তোমরা দেখতে পেয়ে যাবে, খুঁজে পেয়ে যাবে। প্লে লিস্টে তোমরা ওখানে করে দেওয়া আছে ক্লাসগুলো। তো আজকে আমরা তার পরের প্রশ্ন যেগুলো রয়েছে 26 নম্বর প্রশ্ন থেকে আবার আমরা 25টা প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ 50 পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকে 26 নম্বর প্রশ্নে কি রয়েছে আমরা দেখে নিই। তো 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম যে রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়। মনোনীত হচ্ছে রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভাতে নিয়োগ করতে পারেন। রাজ্যসভা কী জিনিস? তো রাজ্যসভা হচ্ছে ভারতের যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্টের উচ্চকক্ষ বা আপার হাউসকে বলি আমরা রাজ্যসভা, এবং নিম্নকক্ষ যেটা রয়েছে এই নিম্নকক্ষে বলি আমরা লোকসভা। তো এই লোকসভাতে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে 545 জন বর্তমানে, এবং এই রাজ্যসভা যেখানে রয়েছে এই রাজ্যসভাতে সিট সংখ্যা হচ্ছে 245 জন। তো এই 245 জনের মধ্যে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন? তো এই 245 জনের মধ্যে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন 12 জন সদস্যকে, অর্থাৎ রাষ্ট্রপতির যাকে ইচ্ছে রাষ্ট্রপতি কিন্তু সেখানে সদস্য করে পাঠাতে পারেন 6 বছরের জন্য। রাজ্যসভা যে আছে এই রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে, বা রাজ্যসভার যে সদস্যরা রয়েছে এদের কার্য মেয়াদ হচ্ছে 6 বছর পর্যন্ত, 6 ইয়ার। এবং যে আমাদের লোকসভা রয়েছে এই লোকসভায় আমরা প্রত্যেকেই জানি যে এদের কার্য মেয়াদ হচ্ছে 5 বছর পর্যন্ত। তো এই হচ্ছে এখানকার আলোচনা। এবং এই লোকসভা যেটা রয়েছে লোকসভাতে রাষ্ট্রপতি হচ্ছে 2 জনকে মনোনীত করতে পারেন, ইঙ্গো ভারতীয় 2 জনকে মনোনীত করতে পারেন। আজকে পরবর্তী প্রশ্ন 27 নম্বর কোশ্চেন হচ্ছে যে সংবিধান দিবস আমরা কবে পালন করি? সংবিধান দিবস আমরা পালন করি 23শে জুলাই, না এটা ভুল উত্তর হবে, 24শে অক্টোবর ভুল উত্তর, 26শে নভেম্বর, না 26শে জানুয়ারি। এই দুটো কিন্তু কনফিউজ হওয়ার মতো একটা উত্তর রয়েছে যে 26শে নভেম্বর না 26শে জানুয়ারি। তো সংবিধান দিবস যেহেতু বলেছে কবে পালন করি, আমরা পালন করার কথা যদি বলে তাহলে আমরা 26শে নভেম্বর উত্তরটাকে সঠিক করব। কারণ দীর্ঘ 2 বছর সংবিধান রচনা হয়ে যাওয়ার পরে আমরা 26শে নভেম্বর দিনটাকে গণপরিষদকে, ভারতের গণপরিষদ কিন্তু এই সংবিধানটাকে হচ্ছে কী করেছিল, গ্রহণ করেছিল। আর এই গ্রহণ করার জন্যই হচ্ছে, এই গ্রহণ করার জন্য আমরা এই দিনটাকে হচ্ছে আমরা কি পালন করে থাকি, তো আমরা পালন করে থাকি সংবিধান দিবস। এরপরে 26শে জানুয়ারি অর্থাৎ নভেম্বরের পরে আসছে তোমার ডিসেম্বর মাস, এবং তারপরে আসছে তোমার জানুয়ারি। এই জানুয়ারি অর্থাৎ 2 মাস পরে 26শে জানুয়ারি তারিখে কিন্তু আমরা সংবিধানটাকে হচ্ছে ভারতে লাগু করেছিলাম। কবে লাগু করেছিলাম? তো সংবিধান আমরা 26শে জানুয়ারি 1950 সাল, 1950 সালের 26শে জানুয়ারি আমরা সংবিধানটাকে কী করেছি, লাগু করেছি দেশের মধ্যে। এই জন্য এই দিনটাকে আমরা পালন করে থাকি হচ্ছে প্রজাতন্ত্র দিবস হিসেবে। কী দিবস হিসেবে? প্রজাতন্ত্র দিবস হিসেবে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি রিপাবলিক ডে, রিপাবলিক ডে। আর আমরা ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি কিন্তু 15ই আগস্ট তারিখে। তো এইগুলো হচ্ছে এখানকার আলোচনা। পরবর্তী প্রশ্নে চলে যাব 28 নম্বর প্রশ্নে। ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল? ভারতের সংবিধান গ্রহণ করা কবে হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর। আর এই যে সংবিধানটা গ্রহণ করা হয়েছিল এই গ্রহণ করার জন্যই কিন্তু আমরা 26শে নভেম্বর দিনটাকে আমরা কি হিসেবে পালন করি, সংবিধান দিবস হিসেবে কিন্তু পালন করি। সংবিধান দিবস আমরা এর আগের প্রশ্নেই দেখলাম, সেই দিবস হিসেবে কিন্তু আমরা সেখানে পালন করে থাকি। 15ই আগস্ট 1948 সাল, এগুলোর অপশানে নেই। 26শে জানুয়ারি, এই যে এই দিনটা হচ্ছে আমরা সংবিধান কিন্তু অ্যাডপ্ট করেছিলাম। এই দিন আমরা সংবিধান কী করেছিলাম, অ্যাডপ্ট করেছিলাম, অর্থাৎ সংবিধানকে আমরা হচ্ছে গ্রহণ করেছিলাম। সংবিধানকে গ্রহণ করার কাজ কবে করেছিলাম? 26শে জানুয়ারি 1949 সালে। 15ই আগস্ট 1950 সালে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল। মাফ করবেন, 15ই আগস্ট না, এটা হচ্ছে 1948 সালে ফার্স্ট উদযাপন করা হয়েছিল। 15ই আগস্ট হচ্ছে দিনটায় কোনো গুরুত্ব নেই।
বিশেষত্ব নেই এই মুহূর্তে। তো 29 নম্বর কোশ্চেন, ভারতের যে অ্যাটর্নি জেনারেল রয়েছে, ভারতের অ্যাটর্নি জেনারেল কী জিনিস? এজি বা অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের, অ্যাটর্নি জেনারেল হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছেন ভারত সরকারের ব্যক্তিগত উকিল, সরকারের ব্যক্তিগত উকিল। কোন সরকার? ভারত সরকারের ব্যক্তিগত উকিল যিনি থাকেন তাকেই বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট। ভারত সরকারের ব্যক্তিগত উকিল হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেলের কথা কিন্তু একটা সাংবিধানিক পদ, যেটা হচ্ছে সংবিধানের 76 নম্বর আর্টিকেলে কিন্তু বলা রয়েছে। এবং ভারতের বর্তমান যদি আমরা অ্যাটর্নি জেনারেল দেখি তাহলে দেখতে পাবো আমরা আর ভেঙ্কটমণি। আর ভেঙ্কটরমণি হচ্ছে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল যে আছে এটা কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়? প্রধানমন্ত্রী দ্বারা, নাকি রাজ্যপাল দ্বারা, নাকি রাষ্ট্রপতি দ্বারা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু অ্যাটর্নি জেনারেল কী হন? নিয়োগ পান। রাষ্ট্রপতি দ্বারা অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করা হয়। কত নম্বর আর্টিকেলে? 76 নম্বর আর্টিকেলে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। এবং ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর ভেঙ্কটমণি। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল মেয়াদ যদি দেখি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 62 বছর হচ্ছে একজন হাইকোর্টের বিচারপতির কার্যকালের মেয়াদ। হাইকোর্টের জাস্টিসের কার্যকালের মেয়াদ হচ্ছে 65 বছর। পরবর্তী প্রশ্ন 31 নম্বর, 0 আওয়ার বলতে কি বোঝায়? 0 আওয়ার বলতে মানে কোন সময়কে বোঝানো হয়েছে? কোন সময়কে বোঝানো হয়েছে 0 আওয়ার বলতে? বোঝানো হয় 12টা থেকে 1টা সময় পর্যন্তকে কিন্তু 0 আওয়ার বলা হয়। এই সময় কি করা হয়? তো এই সময় করা হয় হচ্ছে যে প্রশ্ন পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এই সময় হচ্ছে যে উল্লেখ্য না থাকাও বিষয়গুলো কিন্তু এই সময় আলোচনা করা হয়, অর্থাৎ 0 আওয়ারে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 32 নম্বর প্রশ্ন, যে 53তম বর্তমান দেশের 53তম বিচারপতি কে রয়েছেন? ভারতের প্রধান সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে কে রয়েছে? তো বর্তমানে 53তম বিচারপতি রয়েছেন আমরা হচ্ছে আমাদের প্রত্যেকেরই জানা সূর্যকান্ত শর্মা। সূর্যকান্ত হচ্ছে আমাদের বর্তমান প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন 32 নম্বর, ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বলা হয়েছে এখানে মহিলা বিচারপতি প্রথম কে ছিলেন? এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রধান মহিলা বিচারপতি কি হয়েছে? না, হয়নি। প্রধান মহিলা বিচারপতি কিন্তু এখনও ভারতে হয়নি। তো এমনি বিচারপতি রয়েছেন এবং হয়েওছেন, বর্তমানে আছেনও বিচারপতি, কিন্তু প্রধান মহিলা বিচারপতি হয়নি। তো প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন হচ্ছে এম ফাতিমা বিবি। ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। এম ফাতিমা বিবি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। পরবর্তী প্রশ্নে চলে যাব 34 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য, অর্থাৎ ভারতের নাগরিকদের সাথে কোনো রকম ভেদাভেদ কিন্তু করা যাবে না, এটা কোথায় বলা হয়েছে? এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো এটা বলা হয়েছে হচ্ছে তোমার অনুচ্ছেদ 15-তে, যে ভারতের কোনো নাগরিকের সাথে জন্ম, জাতি, লিঙ্গ, বর্ণ এগুলো ভেদে কিন্তু ভেদাভেদ করা যাবে না, এটা বলা হয়েছে অনুচ্ছেদ 15-তে। এরপরে হচ্ছে তোমার অনুচ্ছেদ 20-তে বলা হয়েছে এখানে সংরক্ষণ দেওয়া হয়েছে ব্যক্তি স্বাধীনতা। অনুচ্ছেদ 22 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে। এবং 25-এ বলা হয়েছে তোমার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত জিনিসগুলি বলা হয়েছে। 35 নম্বর, যে বিশ্ব মানব অধিকার দিবস আমরা কবে পালন করি? হিউম্যান রাইট দিবস আমরা কবে পালন করে থাকি? তো এটা পালন করে থাকি আমরা 15ই ডিসেম্বর, হিউম্যান রাইট ডে আমরা পালন করে থাকি। 15ই আগস্ট হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে থাকি। ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করে থাকি হচ্ছে 15ই আগস্ট। 21শে ফেব্রুয়ারি আমরা পালন করব সম্প্রতি, আজকে হচ্ছে তোমার 18ই ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি মাতৃভাষা দিবস। কী ভাষা দিবস? মাতৃভাষা দিবস পালন করে থাকি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকি আমরা 21শে ফেব্রুয়ারি। এই সমস্ত ছোট ছোট তথ্যগুলো জানার জন্য, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কী উদ্দেশ্যে পালন করি, কেন পালন করে থাকি, তো এগুলো জানার জন্য এই চ্যানেলে বর্তমান সময়ে আমি চেষ্টা করছি ক্ষুদ্র প্রয়াস আমার, যে ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে যে ক্ষুদ্র যেগুলো রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো, ছোট ছোট ইনফরমেশনগুলো শর্ট ভিডিওর মাধ্যমে অল্প সময়ে দেখে নেওয়ার জন্য কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।
রাখতে পারো। তো চলে যাব আজকের পরবর্তী প্রশ্নে। আজকের পরবর্তী প্রশ্ন তোমার কি বলা হয়েছে? আজকের পরবর্তী 36 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? সাম্যের অধিকারটা হচ্ছে আমাদের যে সকলের জন্য সমান অধিকার, সাম্যের অধিকার, অর্থাৎ ভারতের যে ব্যক্তিগুলো রয়েছে এরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সমান অধিকার পাবে, কোনো রকম ভেদাভেদ করা যাবে না। তো এই জিনিসটা কোথায় বলা হয়েছে? এই জিনিসটা আমাদের বলা হয়েছে অপশন এ 14 থেকে 18 নম্বর ধারাতে এখানে বলা হয়েছে সাম্যের অধিকারের কথা। 14 থেকে 18 নম্বর ধারায়, 19 থেকে 22 নম্বর ধারায় এখানে বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে। ব্যক্তি স্বাধীনতার অধিকার কিন্তু এখানে দেওয়া হয়েছে। 23 থেকে 24 নম্বর ধারায় এখানে বলা হয়েছে শোষণের বিরুদ্ধে যে অধিকার মানুষের সেটার কথা কিন্তু বলা হয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে 23-24 নম্বর ধারাতে। নেক্সট 25 থেকে 18 নম্বর ধারা যে রয়েছে এটাতে আমাদেরকে দেওয়া হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার যদি বলা হয় তাহলে আমরা সেটা বলবো যে তোমার 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ। তো আমাদের যেটা আলোচ্য প্রশ্ন এখানে 36 নম্বরে যে কোন ধারায় সাম্যের অধিকার, তো আমরা অপশন এ দেব 14 থেকে 18 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন 37 নম্বর যে সংবিধানের কততম সংশোধনী দ্বারা এই যে আমাদের যে ভোটের অধিকার, বর্তমানে আমরা কত বছরে ভোট দিই? তো 18 বছরে ভোট দিই, কিন্তু এই 18 বছর প্রথম থেকেই ছিল না, এটা ছিল প্রথমে 21 বছর। তো বর্তমান সময়ে আমরা যে 21 বছর থেকে যে কমিয়ে 18 বছরে নিয়ে আসা হয়েছে এই ভোটের অধিকারের বিষয়টা, এটাকে আমরা কবে থেকে এনেছি? এই জিনিসটা আমরা কবে থেকে করেছি বা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এই জিনিসটা আমরা করেছি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু আমরা এটা করেছি। 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা 1989 সালে, কবে? 1989 সালে কিন্তু এই জিনিসটা আমরা করেছি, যে ভোটের অধিকারের যে বয়স সেটা 21 থেকে কমিয়ে আমরা 18তে নামিয়ে এনেছি। আর বর্তমানে আমরা প্রত্যেকেই 18 বছর বয়স হয়ে গেলেই কিন্তু ভোট দিতে পাই। তো চলে যাব আজকের পরবর্তী প্রশ্নে 18 নম্বর। অবশ্যই বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা WBSSC প্রিপারেশন নিচ্ছ বা যারা আপার প্রাইমারি টেট দেবে তাদের জন্যও তো এই বিষয়টা রয়েছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন যে রয়েছে সেগুলো তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে, এটা আমি আশাবাদী। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। 38 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি যেটা রয়েছে ভারতীয় সংবিধান সংশোধন, যেটা আমাদের অনুচ্ছেদ 368 নম্বরে পড়ছি আমরা। তো এই পদ্ধতিটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? কোন দেশ থেকে আমরা এই সংবিধান সংশোধনীর যে পদ্ধতি বিষয়টা সেটা আমরা নিয়েছি কোথা থেকে? তো এই সংবিধান সংশোধনীর যে বিষয় এটা আমরা নিয়েছি কোথা থেকে? এটা আমরা নিয়েছি দক্ষিণ আফ্রিকা থেকে। কোথায় থেকে? দক্ষিণ আফ্রিকা দেশ থেকে কিন্তু আমরা সংবিধান সংশোধনী বিষয়টা কিন্তু নিয়ে এসেছি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই 29 নম্বর, রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হতে পারে? তো এটা আমি সেই যে তখন যে আমরা লোকসভার যে কতজন সদস্য মনোনীত হতে পারে এবং রাজ্যসভায় কতজন মনোনীত হতে পারে এই প্রশ্নটা কিন্তু আলোচনা হয়ে গেছে, এটা প্রশ্নটা রিপিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটা জানাও যে রাজ্যসভায় কতজন আমরা লোককে আমরা নিয়োগ করতে, রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। তো এটা প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেছে, তোমরা অবশ্যই কমেন্টে এর উত্তরটা দিয়ে দেবে। আজকে 40 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে আমরা অন্তর্ভুক্ত করেছি? পৌরসভা এবং পঞ্চায়েত রাজ যে সিস্টেমটি রয়েছে এটা আমরা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করেছি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 74তম সংবিধান সংশোধনীর মধ্যে কিন্তু আমরা এটা করেছি। কবে হয়েছিল 74তম সংবিধান সংশোধনী যদি জিজ্ঞেস করা হয় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে কিন্তু এই 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা পৌরসভাকে ভারতীয় সংবিধানের কোথায়? তো দ্বাদশ তপশিলে আমরা অন্তর্ভুক্ত করেছি। কোথায় করেছি? দ্বাদশ তপশিলে কিন্তু আমরা এটাকে অন্তর্ভুক্ত করেছি। নেক্সট প্রশ্নে চলে যাব আজকের 41 নম্বর প্রশ্নে, যে সংবিধানের কোন অংশে আমরা পঞ্চায়েত রাজ ব্যবস্থা যে রয়েছে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে অন্তর্ভুক্ত করেছি? তো এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে আমরা অন্তর্ভুক্ত করেছি সেই 73 কোন অংশে বলা হয়েছে? তো কোন অংশে যদি জিজ্ঞেস করে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে পার্ট 19-এ।
সরি মাফ করবে, নবম অংশে, 19 তো নেই এখানে, নবম অংশ, এই নবম অপশান সি, নবম অংশে হচ্ছে আমরা এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে কিন্তু অন্তর্ভুক্ত করেছি। এবং পঞ্চায়েত রাজ যেটা রয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল বা অনুচ্ছেদ যেটা রয়েছে, এখানে কিন্তু আমরা হচ্ছে অনুচ্ছেদ কততে তো বলবো আমরা, অনুচ্ছেদ 243-এ কিন্তু আমরা এটা পড়তে পাই। 243 অনুচ্ছেদে কিন্তু এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 74তম দ্বারা হচ্ছে তোমার একে যেটা রয়েছে পৌরসভাকে, এরপরে হচ্ছে 73তম, তার আগে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কবে, 1992 সালেই। 42তম প্রশ্ন, 42 নম্বর, যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর। এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু। মাফ করবে বন্ধুরা, অপশান সি হচ্ছে অন্যমনস্ক হয়ে দাগ দিয়ে দিয়েছি, তো এর জন্য ক্ষমা প্রার্থী। এর সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু হচ্ছে আমাদের ছিলেন, কমিটির ছিলেন। এরপর হচ্ছে তোমার সদস্য ছিলেন অর্থাৎ সভাপতি ছিলেন। এবং রাজেন্দ্র প্রসাদ আমরা জানি যে এই যে হয়েছিল আমাদের সংবিধান যেটা তৈরি করার কমিটি, সেখানে কিন্তু তিনি প্রধান ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন হচ্ছে আমাদের সংবিধান কমিটির কি হচ্ছে হচ্ছে আমাদের সংবিধান তৈরির যে কমিটি ছিল সেটা কিন্তু সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন হচ্ছে গণপরিষদের সভাপতি। গণপরিষদের সভাপতি ছিল হচ্ছে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, মাফ করবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং বি.আর. আম্বেদকর ছিল যেটা হচ্ছে আমাদের সংবিধান তৈরির জন্য যে খসড়া কমিটি তৈরি করা হয়েছিল, এই খসড়া কমিটির কিন্তু সভাপতি ছিল হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, যে শিশু শ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? শিশু শ্রম নিষিদ্ধ সংবিধানের বলা হয়েছে, এখানে হয়ে যাবে সঠিক উত্তর 24 নম্বর ধারায়। শিশু শ্রম নিষিদ্ধ হচ্ছে 24 নম্বর ধারায় বলা হয়েছে। 14 নম্বর ধারায় বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান। 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। এবং 23 নম্বর ধারায় বলা হয়েছে মানুষের ক্রয় বিক্রয় বা মানুষের পাচার, মানুষকে দিয়ে বেগার শ্রম, এইগুলো কিন্তু করা যাবে না। তো এর সঠিক উত্তর হয়ে যাবে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে আমাদের কত নম্বর ধারায়? তো 24 নম্বর ধারায়। শিশু শ্রম আইন কিন্তু আনা হয়েছিল, কবে আনা হয়েছিল? 1986 সালে শিশু শ্রম আইন কিন্তু এনেছে ভারত সরকার। এবং সেখানেই বলা হয়েছে যে শিশুদেরকে, যে 14 বছর বয়স পর্যন্ত যে শিশুগুলো রয়েছে, 14 বছর বয়স পর্যন্ত, 14 বছর বয়সী শিশু যেগুলো যারা রয়েছে, তাদেরকে দিয়ে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু করানো যাবে না। কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু করানো যাবে না, তাদেরকে খাদানে খনিতে এগুলো কাজে যুক্ত করা যাবে না। 44 নম্বর প্রশ্ন, ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? ইমপিচমেন্ট পদ্ধতি হচ্ছে এক প্রকার মহাভিযোগ পদ্ধতি, যেটার দ্বারা হচ্ছে রাষ্ট্রপতিকে কী করতে পারে? নিজের ক্ষমতা থেকে অপসারিত করা যেতে পারে। তো এটা বলা হয়েছে 61 নম্বর ধারায়। অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 45 নম্বর, কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির দ্বারা কিন্তু এটা যুক্ত করা হয়েছিল, মৌলিক কর্তব্য। পরবর্তী 46 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে অপশান সি 368 নম্বর অনুচ্ছেদে। 368 নম্বর অনুচ্ছেদে, যেটা দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে এই পদ্ধতিটা। পরবর্তী প্রশ্ন 47 নম্বর, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি রয়েছে? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে 6টি। আগে 7টি ছিল, একটা সম্পত্তির অধিকার, বর্তমানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সরিয়ে এটাকে আইনি অধিকার করা হয়েছে। তো বর্তমানে হচ্ছে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা 6টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 48 নম্বর, এন্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। 1905 সালে এন্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলারের মাধ্যমে বলেছিল যে ছাত্ররা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। তো যখন এটা নিষিদ্ধ করা হলো, সেই পরিপ্রেক্ষিতে ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু এই অ্যান্টি সার্কুলার সোসাইটি যেটা ছিল সেটাকে প্রতিষ্ঠা করে। আজকের 49 নম্বর প্রশ্ন, যে কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি হয়ে যাবে সঠিক
উত্তর। পরবর্তী প্রশ্ন 50 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, বিধানসভার সর্বাধিক সদস্য পদ কোন রাজ্যে সবথেকে বেশি রয়েছে? বিধানসভার যে সিট সংখ্যা কোন রাজ্যে বেশি রয়েছে? তো আমাদের সবথেকে বড় রাজ্য যেটা আমরা জানি উত্তরপ্রদেশ। তো এই রাজ্যে হচ্ছে তোমার সবথেকে বেশি সিট সংখ্যা রয়েছে। এখানকার যে তোমার যে জেলার সংখ্যা সেটা হচ্ছে 76টি। 75টা ছিল, সম্প্রতি একটা বেড়ে এটার সংখ্যা হয়েছে 76টি এবং উত্তরপ্রদেশে হচ্ছে সবথেকে বেশি সিট সংখ্যা রয়েছে 403টি কিন্তু বিধানসভার সিট দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। তো এই ছিল আজকের সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার চেষ্টা করবে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা তখন মন দিয়ে দেখার জন্য তোমাদের প্রত্যেককেই অনেক 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 ধন্যবাদ।